স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে টেলিভিশন এডিটার্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন একাত্তর জার্নালে। একাত্তর টিভির সবাইকে ধন্যবাদ। জি, দর্শক অতিথিরাও কিন্তু নানা সময় বিভিন্ন আলোচনায় পর্যায়ক্রমে কিন্তু যুক্ত হয়ে থাকেন। আজকেও তার ব্যতিক্রম হবে না। আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশ্বকাপের খবরই আসলে কোন দলকে আপনি সাপোর্ট করছেন? আমি সবসময় জার্মানির পক্ষে, এবং এবারও আশা করি, কারণ জার্মানির খেলা আসলে অসাধারণ। যদি ফুটবলের আমি যেটা যদি বলি শিল্প, খেলার ভিতরে তো একটা আর্টস থাকে, তাই না? সেই ক্ষেত্রে জার্মান সবসময়ই ভালো খেলেছে, যদিও আনফর্চুনেটলি অনেক সময় খুব দোরগোড়ায় যেতে পারে না, কাপটা নিতে পারে না, কিন্তু জার্মানির খেলা অসাধারণ হয়। সুতরাং আমি এবারও জার্মানির পক্ষে, বরাবরের মতো। ব্রাজিল আর্জেন্টিনার বাইরে, আপনি ব্রাজিল আর্জেন্টিনার বাইরে, যাক অনেকদিন পর আরেকজনকে পাওয়া গেল জার্মানির যিনি সাপোর্টার। আচ্ছা, আমাদের সাথে অন্যান্য অতিথিরা দর্শক যুক্ত হয়েছেন। এর মধ্যে ডক্টর মাশরুক রিয়াজ, চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের, এবং একই সাথে যুক্ত আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, শিক্ষা অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন একাত্তর জার্নালে। মাশরুক রিয়াজ, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি, সেটি হচ্ছে যে বাজেট আপনার দৃষ্টিতে, এর মধ্যে নিশ্চয়ই অনেক বিশ্লেষণ হয়েই গেছে, তারপরেও জানতে চাই আপনার দৃষ্টিতে কেমন হলো এবারের বাজেট? ধন্যবাদ। দেখেন, বাজেটটা এই নতুন সরকার, নতুন বলছি বেশি দিন হয়নি, 3 মাস 20 দিনের মাথায় নবনির্বাচিত সরকারকে বাজেটটা দিতে হয়েছে একটা খুব ডিফিকাল্ট ইকোনমিক কনটেক্সট। অ্যাকচুয়ালি দুইটা কনটেক্সট আছে, একটা ইকোনমিক আর একটা পলিটিক্যাল যে প্রেক্ষাপট, সেটা আসলে একটু বোঝা দরকার বাজেটটা কেমন হয়েছে সেটা বুঝতে গেলে। সো ইকোনমিক কনটেক্সটটা হচ্ছে যে গত কয়েক বছরের ধারাবাহিকতায় একটা স্ট্রাগলিং ইকোনমি এই সরকার ইনহেরিট করেছে, উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এবং সেখানে একদিকে ইকোনমির ভিত্তি, যেটা ম্যাক্রো ইকোনমি বলি আমরা, সেটা দুর্বল। ইনফ্লেশন বাড়ছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আগের চেয়ে একটু ভালো হয়েছে কিন্তু এখনো দুর্বল। দ্বিতীয় হলো অর্থনীতির প্রবৃদ্ধির চাকাগুলো সবগুলো স্লাগিশ, ইনভেস্টমেন্ট, স্মল বিজনেস, এক্সপোর্টস এবং এমপ্লয়মেন্ট। আর তৃতীয়ত হলো সরকারের যে ইকোনমিকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা, মেইনলি তার ফিসক্যাল ক্যাপাসিটির মাধ্যমে, রাষ্ট্রের যে আর্থিক শৃঙ্খলা, সেটাও বেশ ভগ্ন অবস্থায়। এটা হলো ইকোনমিক প্রেক্ষাপট। আর পলিটিক্যাল প্রেক্ষাপটটা, বহু বছর পরে ইলেক্টেড গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের কাছে ভোটার সিটিজেনদের প্রত্যাশা অনেক, প্লাস একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে একটা ইলেক্টেড গভর্নমেন্ট সে প্রো পিপল এবং প্রো ডেভেলপমেন্ট হয়, সেটার চাপ বা প্রত্যাশা এবং সেই ডেলিভারির চাপ, এই প্রেক্ষাপটে কিন্তু বাজেটটা দিতে হয়েছে। তো সেইখান থেকে আমি বলবো বাজেটের সবচেয়ে বড় যে ফিচারটা উঠে আসছে, যেটা বাজেটের ফিলসফি বলি আমরা, সেটা হলো যে বাজেটটা বেশ কম্প্যাশনেট, মানবিক। সেটা আমি কেন বলছি, সিটিজেন্স, ইন্ডিভিজুয়ালস এবং বিজনেস, এই দুইটা গ্রুপের জন্যই কিন্তু সাধারণত বাজেটের সময় একটা কনসার্ন থাকে যে অনেক ধরনের করের বোঝা, ব্যয়ের বোঝা বাড়বে নাকি। সেটা কিন্তু বাড়েনি অন অ্যাভারেজ, দুই একটা ছোটখাটো জায়গা ছাড়া। মোটামুটি এবার অনেক বছর পরে একটা বাজেট খুব করের কোনো বোঝা অন অ্যান অ্যাভারেজ, মোটা দাগে বলি বা কর পড়তা, এটা বাড়ায়নি, বরঞ্চ অনেক জায়গায় কমিয়েছে। ছাড়ের মতো অনেক জায়গায় আপনার ট্যাক্স কনসেশন দিয়েছে। তো এইটা কিন্তু এই বর্তমান যে একটা কয়েক বছরের ইনফ্লেশনের অভিঘাত, সেখানে কস্ট অফ লিভিং, কনজাম্পশন, এগুলো কমে গেছে, ব্যবসার কস্ট বেড়ে গেছে, সেই জায়গায় একটা স্বস্তি দিবে। দ্বিতীয়, ইভেন ইন্ডিভিজুয়াল লেভেলে কর মুক্ত আয় সীমা, সেটাকে খুব বেশি না বাড়ালেও 25,000 টাকার মতো বাড়িয়ে 375,000 করেছে। আমার মতে এটা 4.5 লাখ করা উচিত ছিল, তাহলে ইম্প্যাক্টটা আরো ভালো হতো, বাট নেভারদালেস বাড়িয়েছে। আপনার সোশ্যাল প্রোটেকশন, যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচি, প্রায় 14% ইনক্রিজ করেছে, এবং সেখানে অবভিয়াসলি নিউ স্কিম গুলো, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ধর্মীয় উপাসনালয়ের স্টাফ, তাদের জন্য ভাতা, এগুলো ইনকর্পোরেট করা হয়েছে। তো এইটা আমার মনে হয় এগুলো সবগুলোই মানুষের এবং ব্যবসার
যে এই উচ্চ ব্যয়ের কষ্টে আছে গত কয়েক বছর, সেটা একটু লাঘব করতে সহায়তা করবে, কারণ আর বোঝা বাড়ানো হয়নি। আর তার সাথে সাথে ইকোনমির কিছু দুই একটা বড় প্রবলেম, যেমন এনার্জি পার্টিকুলারলি, এটা ইরান ওয়ারের পরে অনেক প্রকট হয়েছে, কিন্তু আসলে আমরা কিন্তু এনার্জি ক্রাইসিস আরো 2 বছর আগে থেকেই আছি। এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন পলিসি ফেইলিওর বা প্রবলেমের কারণে। সেই জায়গায় এনার্জি IMF এর চাপ আছে ভর্তুকি কমানোর, কিন্তু আমরা দেখছি যে 37,000 কোটি টাকা পাওয়ার, 6,500 কোটি টাকা LNG তে অ্যালোকেশন ভর্তুকি দেওয়া হয়েছে। এটা দরকার আছে, কারণ এনার্জির পুরো ইকোনমিকে এফেক্ট করার অনেক মাল্টিপল ট্রান্সমিশন চ্যানেল আছে, শ্রমিকের মুভমেন্ট, ফ্রেট মুভমেন্ট, এগ্রিকালচার, বিদ্যুৎ। তো সেই জায়গায় এনার্জিতে সাহসী সিদ্ধান্ত নিয়ে যে অ্যালোকেশন বাড়ানো হয়েছে, এটা ভালো। তবে যেই জায়গাটায় বাজেট আরো একটু ভালো করতে পারতো বা আরেকটু এখনো সুযোগ আছে একটু ডিফারেন্টলি কিছু করার, সেটা হলো অর্থনৈতিক কৌশলে বাজেটের ভূমিকা। যেমন আমাদের ইনফ্লেশন এই মুহূর্তে আই থিঙ্ক সবচেয়ে বড় প্রবলেম, কারণ এটার মাল্টি ডাইমেনশনাল এটার ইম্প্যাক্ট। এটা ঠিক না হলে ইন্টারেস্ট রেট কমবে না, বাজারের ডিমান্ড বাড়বে না, ভবিষ্যতে এক্সচেঞ্জ রেটের উপর ডিভ্যালুয়েশন প্রেসার হবে, সেই রিস্ক থেকে আমরা মুক্তি পাবো না। সেই ইনফ্লেশন ট্যাকেল করার জন্য স্ট্র্যাটেজিটা কি এবং সেইখানে বাজেটের ভূমিকা কি হতে পারে, সেটা কিন্তু ক্লিয়ার না। এবং একইভাবে বাজেটের যে কাঠামোটা, বাজেটের সাইজ পার্টিকুলারলি, দেখেন এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি শুরুতেই বলেছি মানুষের অনেক প্রত্যাশা, কিছু ব্যয় বাড়াতে হবে, কিছু এরিয়াতে ব্যয় বাড়াতে হবে, ডেভেলপমেন্ট, এডুকেশন, হেলথ ব্যয় বাড়াতে হবে, এবং বাড়িয়েছে, হেলথ এন্ড এডুকেশনে বাড়িয়েছে, ডেভেলপমেন্টে প্রায় 48% এক্সপেন্ডিচার, প্রপোজড এক্সপেন্ডিচার বাড়ানো হয়েছে। কিন্তু এই হাই ইনফ্লেশনের সময় এই বাজেট বৃদ্ধির বিষয়টাকে খুব কেয়ারফুলি আসলে অ্যানালাইজ করতে হয় এবং আনতে হয়, কারণ যেখানে ব্যয় না বাড়ালেই নয়, যেখানে ব্যয় বাড়ালে ইকোনমিক রিটার্ন, হিউম্যান ক্যাপিটাল রিটার্ন বা ন্যাশনাল একটা ক্রিটিক্যাল ইস্যুর রেজলিউশন আছে, সেই জায়গাগুলো বাদ দিয়ে আসলে ব্যয়টা না বাড়িয়ে বরঞ্চ ধরেন গতবারের সাইজের যদি নিয়ে সেখান থেকে রিঅ্যালোকেট করা, রিপ্রায়োরিটাইজ করা, যেখানে ইনএফিসিয়েন্সি বা ওয়েস্টেজ আছে সেগুলো বন্ধ করা, সেইটা একটা বেটার অ্যাপ্রোচ। না হলে ইনফ্লেশন যুদ্ধটা আরো শক্তিশালী হয়ে মানে সরি ইনফ্লেশন যুদ্ধটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। আপনার কাছ থেকে আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা উনি চমৎকার বলেছেন কতগুলো কথা। সেটা হচ্ছে যে বিএনপির যে ম্যানিফেস্টো ছিল, যেটা এবার আমরা দেখেছি যে তারা যে ম্যানিফেস্টো দিয়েছে নির্বাচনের আগে, প্রতিশ্রুতিগুলো, মানে এই বাজেটে আপনি এটার কি ধরনের রিফ্লেকশন দেখতে পাচ্ছেন? বাবু ভাই, এটা কি আমাকে প্রশ্ন? আচ্ছা আচ্ছা, শিওর। না না, সেটা আমি যে বললাম যে একটা বড় রিফ্লেকশন দেখতে পাচ্ছি সোশ্যাল প্রোটেকশনে। সোশ্যাল প্রোটেকশনটা কিন্তু মানবিক সমাজ গড়ারই একটা অংশ, যেটা বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো বা কমিটমেন্টে ছিল, এবং সেইখানে অনেকগুলো স্কিম ছিল বা মানে প্রমিস ছিল, যেটা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষকদের ঋণ মৌকুফ, সেটার তো আমরা দেখছি যে ফ্যামিলি কার্ডকে এখানে অনেক স্কেল আপ করা হচ্ছে। এই যে সোশ্যাল প্রোটেকশন যেখানে 14% অ্যালোকেশন বাড়ানো হয়েছে, সেইখানে খুব সম্ভবত প্রায় 40 লাখে এইবার স্কেল আপ করা হবে ফ্যামিলি কার্ডের ডিস্ট্রিবিউশন, রাইট? সুতরাং এটা যদি রাইট টার্গেট করা যায়, এটাকে যদি নির্মোহভাবে এটা ডিজাইন করা যায়, মানে কারা রিসিপিয়েন্ট হবে, তাহলে এটা তো একটা চমৎকার ইম্প্যাক্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, রুরাল ইকোনমির এক্সপ্যানশন সেই জায়গায় আছে। তবে আমার একটা ক্যাভিয়েট, সেটা হলো ইনফ্লেশন যদি না কমে, এই যে হাই ইনফ্লেশন এবং যেটা বাড়তির দিকে আছে, তাহলে এইটার বেনিফিটটা যেভাবে আমরা হওয়া উচিত এবং হতে পারে, ইম্প্যাক্টটা হয়তো তার চাইতে কম হবে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনারা যদি কিছু যুক্ত করা থাকে এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে মাসুদ রিয়াজ সাহেবের কথাগুলো। আমি অনেকগুলো পজিটিভ কথা এসেছে, আমি পজিটিভগুলোর সাথে আর অ্যাড না করে আমি দুটো বিষয় নিয়ে আলাপ করতে চাই। একটি হচ্ছে বাজেট, ওভারঅল বাজেট যদি বলা হয়, যেটা হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট, জনমানুষের যে প্রত্যাশা, নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, ইলেকশন নির্বাচনী ইশতেহার, তারপর তাদের প্রথম বাজেট, একটি চ্যালেঞ্জিং মোমেন্টে ওনারা বাজেটটি প্রণয়ন করতে হয়েছে। সেই জায়গা থেকে দেখলে ওভারঅল বাজেট ইজ গুড। বাট যে কোশ্চেনগুলো মনের দাগ কেটে গিয়েছে, সেটি হচ্ছে এগেইন কালো টাকাকে
সাদা করার একটি সুযোগ রাখা হয়েছে এবং সেই টাকাগুলোকে অনেক যে আমাদের কিছুদিন থেকে বিভিন্ন যে কোম্পানিগুলো যে কথাগুলো বলছিল যে সাদা করলে প্রশ্ন করা যাবে না বা এই ধরনের সেই কথাগুলো নিয়ে আসা হয়েছে, যেটিকে আমি মনে করছি যে এটি একটি আমাদের জন্য খুব দুর্বল সাইড। দেখুন, কালো টাকা বলে কিছু নেই, এটা হচ্ছে চুরি করা টাকা, কর ফাঁকি দেওয়া টাকা। তো কর ফাঁকি দেওয়ার টাকা যদি 20% আমরা এই কর দিয়ে যদি এটা করতে পারি, তাহলে তো আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যদি সুযোগ পাই, আমার যে টাকাটি 20%-এর উপরে চলে যায় স্যালারির টাকা, বা 25% বা 30% স্যালারি যেটা ঢোকে, তাহলে তো মানুষজন এই জায়গায় ফাঁকি দেওয়া শুরু করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু টাকা আসবে, বাট এই জায়গাতে মানুষজনের ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়াবে। আর এটি সবচেয়ে হচ্ছে বড় কথা অনৈতিক। এটা হচ্ছে এই টাকাটা কোনো ভালো টাকা না, এটা আইদার কর ফাঁকি দিয়ে বা দুর্নীতি করে বা বিভিন্নভাবে এই টাকাটি ইনকাম করা হয়েছে, যেটাকে কোনো প্রশ্ন করা যাবে না। এটি আমার একটি খটকা লেগেছে। দ্বিতীয় যেটি হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করি আমি। শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার ক্ষেত্রে নির্বাচনী যে ইশতেহার ছিল সেখানে বলা হয়েছিল যে জিডিপির 5% দেওয়া হবে, কিন্তু জিডিপির 5% কিন্তু আমরা রাতারাতি চিন্তা করি নাই, এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়বে। সেক্ষেত্রে আমরা খুব ধীর গতিতে হলেও একটি পজিটিভ সাইন আমরা দেখছি। গত 10 বছরে যদি আমরা দেখি, গত 10 বছরে শিক্ষার ক্ষেত্রে বাজেট শুধু কমেছে। আপনি যদি জিডিপি ধরেন 2016-17 দিকে ছিল 2.49, সেখান থেকে কমতে কমতে লাস্ট এবারে এসে সেটা 1.41% এসে দাঁড়িয়েছিল জিডিপির শেয়ার শিক্ষা খাতে, যেটি বাজেটের টোটাল ছিল। রিভাইজ বাজেটে হচ্ছে 10.9-এর মতো, আর অরিজিনাল বাজেট ছিল 12%। সেখান থেকে আমরা দেখলাম যে কিছুটা হলো বাজেট বেড়েছে, 1% বেড়ে এবার 13.06% এসেছে, আর জিডিপির 1.79। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মনে হয় 1,22,495 কোটি টাকা। অ্যামাউন্টের দিক থেকে দেখলে এটা 36,628 কোটি টাকার বেশি। তো এই জায়গা থেকে যেটি আমরা দেখেছি খুব যে 36,628 কোটি টাকা বেশি, তার মধ্যে একটি যে সিগন্যালটি আমরা ভালো দেখেছি বা যে সাইনটি আমরা ভালো দেখেছি সেটা হচ্ছে 31,847 কোটি টাকা। এটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট বেড়েছে। এতদিন আমরা গভর্নমেন্টের যে বাজেটগুলো দেখে এসেছি, ট্রেন্ডগুলো দীর্ঘ 1 দশক বা তারও বেশি সময় ধরে, যে শিক্ষাতে অপারেটিং বাজেট সবসময় বেশি, কিন্তু ডেভেলপমেন্ট বাজেটটা সেভাবে বাড়তো না। একবার দেখা গেল যে ডেভেলপমেন্ট 31,000 কোটি টাকা একসাথে বেড়েছে। এই জায়গাতে আমি শিক্ষা নিয়ে যেহেতু কাজ করি, আমি বলবো একটি সংখ্যাও কাজ করছে যে আমাদের মিনিস্ট্রির এই ক্যাপাসিটি কতটুকু প্রপারলি ইউটিলাইজেশন। কেননা বাজেট শুধু বাড়ালে না, ইউটিলাইজেশন একটি বিষয় রয়েছে। জুবাইর বাবু, যদি আপনার কাছে একটু আসে, সেটি হচ্ছে যে কথাটি বারবারই আসে এবং বাজেটের নানা বিষয় বাড়া কমার পাশাপাশি কালো টাকা সাদা করার যে প্রক্রিয়ার একটা কথা আমরা বারবার বলি, এবং একজন অতিথি আমাদের বলছিলেন যে এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় যখন আলোচনা হয় তখন এই যে কর মওকুফের কথা বারবার আসে, যে আসলে এটা এক ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানকে বা ব্যবসায়ীকে আসলে কর মওকুফের একটা ফাঁকফোকরের পন্থা। আপনার দৃষ্টিতে এবারও সেই বিষয়টা আসলে প্রভাব ফেলবে কি বাজেটের ভেতর যদি এটা পাশ হয়ে যায়? সেটা হচ্ছে যে একটা জিনিস বলতে তো দ্বিধা নেই যে দেশে যে কালো টাকা নেই তা তো না, কালো টাকা তো আছে, এবং যেভাবেই হোক একটা বিশাল বড় মাফিয়া গোষ্ঠী তৈরি হয়েছে বাংলাদেশে, যাদের হাতে বিপুল পরিমাণ টাকা, কালো টাকা আছে তাদের হাতে। এখন এই কালো টাকাটা কিন্তু আপনি যদি দেখেন যে গত 17 বছর আমরা কি দেখেছি, টাকাগুলো কিন্তু বিদেশে চলে গেছে। এখন আপনি যদি কোনো না কোনোভাবে যদি এমন একটি প্রক্রিয়া তৈরি করতে পারেন যে কালো টাকাগুলো বিদেশে যাবে না, দেশে থাকবে, সেটা কিন্তু দেশের অর্থনীতির জন্য ভালো হবে। এবং কালো টাকাগুলো এটা সারা বিশ্বেই আপনি যদি দেখেন, ইভেন ইংল্যান্ডের মতো দেশে বা বিভিন্ন ইউরোপের বড় বড় দেশে, কিন্তু সেখানেও কিন্তু অলিখিতভাবে হলেও কালো টাকা সাদা করার একটা সুযোগ দিচ্ছে, সরকার দেয়। তো সুতরাং এই বিষয়ে আমি মনে করি যে অফকোর্স সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথমে সরকারকে একটা উদ্যোগ নিতে হবে, আমি যেটা মনে করি সেটা যে কালো টাকা যেন না হয়, এটা সবচেয়ে আগে এই জিনিসটা এনশিওর করতে হবে যে আর আমরা কালো টাকা হতে দেব না। পাশাপাশি যেই কালো টাকাগুলো এক্সিস্ট করে সেগুলোকে কিভাবে এটা আসলে সাদার ভিতরে নিয়ে আসা যায়, মানে ফর্মাল ইকোনমির ভিতরে নিয়ে আসা যায়, এই বিষয়টা যদি নিয়ে কাজ করে তাহলে আমার মনে হয় যে এটা দেশের অর্থনীতির জন্য খারাপ হবে না, ভালো হবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ইয়েস অনেক বড় বাজেট, এটা সত্যি কথা, 9,30,000 প্রায় ট্রিলিয়ন ডলার বাজেট।
বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে আসলে খুব যে বড় বাজেট তা নয়। একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ কিন্তু অনেক বড় একটি দেশ, 20 কোটি মানে জনসংখ্যার একটি দেশ। তো সেই হিসাবে বাজেট যেটি হোক না কেন, এই বাজেটের যেটি আমরা আগে দেখেছি যে বাজেটের একটি বিশাল অংশ বিদেশে পাচার হয়ে যেত। সুতরাং এই পাচারটা রোধ করতে হবে, কোনোভাবেই যেন বিদেশে টাকা পাচার না হয়। প্রতি বছরে যদি 10 থেকে 15 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যায়, তাহলে আপনি যত বড় বাজেটই করেন না কেন, আলটিমেটলি সাধারণ জনগণ কিন্তু সেটা সুফল পাবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি এইবারের বাজেটটাতে বিশেষ করে অত্যন্ত জনমুখী একটা বাজেট, সাধারণ মানুষের জন্য বাজেট। যেমন ধরেন একটি হচ্ছে স্বাস্থ্য খাত, যেটা দীর্ঘদিন ধরে অবহেলিত অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত। শিক্ষা, আপনি যদি শিক্ষা ঠিক না করতে পারেন, আগামী জাতি আপনি কীভাবে তৈরি করবেন? তো সুতরাং শিক্ষা খাত। তো সেই হিসাবে আমি তো মনে করি যে সব মিলিয়ে বাজেটটা খুব চমৎকার একটি বাজেট। কর মওকুফের যে বিষয়টি আসলে বারবার আসছে, যে তাহলে যে ঘাটতিটা আমাদের আছে, আমরা তো 9 লাখের উপরে হচ্ছে আমরা বাজেট ঘোষণা করেছি এবং সম্ভবত 2 লাখের কাছাকাছি এরকম একটা ঘাটতি, এবং বলা হচ্ছে যে এটি আসলে আমরা পূরণ করব কিভাবে? এটাতে রাজস্ব আয়ের যে প্রধান জায়গা সেটি তো হচ্ছে কর আমরা দিয়ে, কিন্তু সেটা যদি মওকুফ হয় তাহলে তো আসলে সেটি পূরণ করাটা তো কঠিন হয়ে যাবে। কর মওকুফ মানে যেসব জায়গাগুলো করেছে, সবচেয়ে বড় যে বিষয় যে করের আওতায় নেই যেগুলো, সেগুলোকে নিয়ে আসা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, বাংলাদেশ বোধহয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি কম লোক কর দেয়, মানে সাধারণ মানুষ। ইভেন আপনি যদি ব্যক্তিগত কর দেখেন, খুবই অল্প সংখ্যক ব্যক্তিগত কর দেয়। তো সুতরাং করের আওতাটা, কারণ পৃথিবীর কোনো দেশ উন্নত হতে পারবে না সেই দেশের জনগণ যদি সরকারকে টাকা না দেয়, রাষ্ট্রকে টাকা না দেয়, তাই না? তো সুতরাং করের আওতাটা প্রপারলি অ্যাড্রেস করা এবং সেই জায়গাটা বৃদ্ধি করাও কিন্তু একটা কাজ। আর যেসব জায়গাগুলোতে কর মওকুফের আছে, কিছু কিছু জায়গাতে আপনাকে কর মওকুফ করতে হবে। যেমন ধরেন আপনি এইবারই যদি বলি বাজেটের ক্ষেত্রে যে কিছু কাজ যেটি করেছে, যেমন আপনার ঋণ মওকুফ, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে কৃষকের যে ঋণ মওকুফ, এটার জন্য কিন্তু একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করেছে সরকার। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা বড় বড় যারা আমাদের লুটেরা যাদেরকে আমরা বলি, তাদের মানে ব্যাংকের লোন মাফ করে দিচ্ছে, অনেক সময় রিশিডিউল করার সুযোগ দিচ্ছে, এইটা দিচ্ছে। অথচ যেই কৃষকটা 10,000 টাকা লোন নেয়, যেই কৃষকটা 20,000 টাকা লোন নিয়ে ফসল ফলায়, তার লোনটা কিন্তু আমরা এটার জন্য কিন্তু তাকে আমরা ধরে নিয়ে যাই। সো এই যে সমাজের যে ভারসাম্যটা, এটা রক্ষা করা আমি মনে করি এই বাজেটের মাধ্যমে সেটা আসতে হবে। তো সেটা আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি না। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনি বলছিলেন, শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? আপনার কথা বোধহয় আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আপনি এর আগে বলছিলেন যে শিক্ষা খাতে যে বাজেটটি বরাদ্দ করা হয়েছে তার ব্যবস্থাপনাটি আসলে যদি সঠিক না হয় তাহলে বাজেটটি দিয়ে তো আসলে দিন শেষে কোনো একটা লাভ হবে না। আমি যে জায়গাতে ছিলাম সেখানে শিক্ষা খাতের যে বাজেটটি নিয়ে, শিক্ষা খাতের বাজেটটি আমরা পজিটিভলি দেখছি, আমরা যে আপওয়ার্ড দেখছি গ্রাফগুলো, দেখে গত 10 বছরে ক্রমান্বয়ে এটা নিম্নমুখী ছিল সেই জায়গা থেকে। আর যেটি বলছিলাম যে টাকাটা বেড়েছে খুবই ভালো, 31,847 কোটি টাকা ডেভেলপমেন্ট বাজেট বেড়েছে। এখন এই বাজেটটি নিয়ে যেটা প্রপার ব্যবস্থাপনা বা ইউটিলাইজেশন, সেই জায়গায় একটি বড় কোশ্চেন রয়ে যায়। আপনি যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো দেখেন তাহলে প্রতিবার দেখা যায় আমাদের অপারেটিং বাজেট যেটি অনুন্নয়ন বাজেট, যেটাতে বেতন ভাতা বা এগুলো, সেই টাকাটা প্রতিবারই ঠিক মতো খরচ হয়ে যায়। বাট অল্প পরিমাণ টাকা যেটি দেওয়া হতো এতদিন, যে উন্নয়ন বাজেট, সেই টাকাটি দেখা যাচ্ছে যে আনস্পেন্ড থাকতো। এবার আমাদের গভর্নমেন্টকে যে ডিসিশনটি নিতে হবে, দেখুন যেগুলো হচ্ছে অনুন্নয়ন বাজেট, অপারেটিং বাজেট, সেগুলো অটোমেটিক্যালি মাসে স্যালারি, বোনাস, এগুলো অটোমেটিক্যালি চলে যাবে। কিন্তু আমাদের উন্নয়ন বাজেটটির জন্য গভর্নমেন্টকে, বিশেষ করে মিনিস্ট্রিগুলোকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এনাদেরকে এখনই প্ল্যান করতে হবে এবং অর্থ মন্ত্রণালয় থেকে এই টাকাটি যথাসময়ে সার্ভ করতে হবে। আমাদের উন্নয়ন বাজেটের শিক্ষাতে আমরা দেখেছি এটি যে তোড়জোড় শুরু হয় একনেকে থেকে, যেটা আমরা বলি শুরু হয় ঠিক যে অক্টোবর নভেম্বর নাগাদ, ডিসেম্বরের দিকে এটা এপ্রুভ হয়, তারপর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কাজ শুরু হয়, তারপর 2-3 মাসের মধ্যে বিল অ্যাডজাস্ট হয়। সেই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে 31,847 কোটি টাকা, প্রায় 32,000 কোটি টাকা যেটি বেড়েছে, সেই টাকাটির সুফল
আমাদের শিক্ষাক্ষেত্রে পাওয়া যাবে না। এমনিতে আপনারা জানি যে শিক্ষাক্ষেত্রে আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্র সবচেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে। লার্নিং লস যদি বলি, টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট যদি বলি, সেগুলো কিন্তু সেই কোভিডের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত একটি ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। ক্রমান্বয়ে একটি জেনারেশন গ্যাপ হয়ে গিয়েছে। আপনি দেখুন কোভিডের সময় যে বাচ্চাটি ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, আজকে সে ক্লাস 7-8-এ পড়ছে। পুরো সময়টা একটি গ্যাপের মধ্যে দিয়ে আসছে। সে প্রথমে কোভিডের জন্য 2 বছর স্কুল করতে পারে নাই, তারপর এসে কারিকুলাম নিয়ে যে কোন কারিকুলাম হবে, কারিকুলাম ইমপ্লিমেন্টেশন কিরকম হবে সেটি নিয়ে একটি ধোঁয়াশার মধ্যে পড়েছিল। তারপরে জুলাই আন্দোলনের পরবর্তী 1 বছর আমরা দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নিল, রিফর্ম কমিশন গঠন করলো, শিক্ষা ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো উদ্যোগ আমাদের দৃশ্যমান হয় নাই। যার ফলাফলে দেখা গিয়েছে যে একটি জেনারেশন পুরো একটি লার্নিং লস নিয়ে, শিখন ঘাটতি নিয়ে এগোচ্ছে। এখন আমাদের এই গভর্নমেন্টের যে বাজেটটি দিয়েছে সেখান থেকে প্রপারলি আমাদের শিখন ঘাটতি কোন লেভেলে রয়েছে সেই জিনিসটি একটি অ্যানালাইসিস করা, দেন সেই শিখন ঘাটতিটা কিভাবে আমরা পূরণ করা যায় সেটার জন্য একটি প্রপার প্ল্যান করতে হবে। সেটি এক্ষুনি করা দরকার, কেননা আমাদের টাকা কিন্তু 31,000-32,000 কোটি টাকা আমাদের হাতে এসেছে। সেই টাকাটি নিয়ে গভর্নমেন্টের প্ল্যান করতে হবে। কি ধরনের পরিকল্পনাটা করলে পরে আমরা যে আপনি যে ঘাটতিগুলো কথাগুলো বলছিলেন, যে অব্যবস্থাপনার কথাগুলো বলছিলেন, সেটি আসলে থাকবে না? এটি ঘাটতির জন্য একটি প্রথমে হচ্ছে সমন্বয় দরকার। আপনি দেখবেন যে আমাদের 2টা মিনিস্ট্রি এখন কিছুটা সমন্বয় আমরা দেখতে পাচ্ছি নতুন গভর্নমেন্ট আসার পরে। এর আগে কিন্তু আমরা দীর্ঘ সময় সমন্বয়হীনতা দেখেছি। এমনকি আমাদের সাবেক যে কিছুদিন আগে যে অন্তর্বর্তী সরকার ছিল সেখানেও আমরা এই সমন্বয়হীনতা দেখেছি। সো 2টি মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রথমে সমন্বয় নিয়ে আসতে হবে, প্রথম যে জিনিসটি জরুরি। দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্টের একার দ্বারা এই কাজটি সম্ভব না। এখানে শিক্ষক সংগঠন যেগুলো রয়েছে সেই শিক্ষক সংগঠন প্লাস হচ্ছে মিনিস্ট্রি এবং যে এনজিও গুলো রয়েছে আর তাদের সকলকে নিয়ে একসাথে যদি প্ল্যান করা যায় তাহলে হবে। দেখা যায় আমাদের কাজগুলো হয় কি, মিনিস্ট্রি এবং এনসিডিবির মাধ্যমে কিছু ডিসিশন নেওয়া হয়, নিয়ে মাঠ পর্যায়ে চাপিয়ে দেওয়া হয়। মাঠ পর্যায়ে যে শিক্ষক, আপনি যে কারিকুলাম এর আগে যে ঘটনাটি ঘটেছিল, আমাদের এনসিটিভি কিছু অনলাইনে প্রশিক্ষণ ছেড়ে দিল, কিছু টিওটি করে টিচারকে প্রশিক্ষণ দিল, কিন্তু মাঠ পর্যায়ের শিক্ষকটির কাছে প্রপার মেসেজটি পৌঁছে না যে কিভাবে এই কারিকুলাম বাস্তবায়ন হবে। এটার সাথে আপনার সাথে একটু আমি প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে একই সাথে তাদের শিক্ষকদের বিশেষ করে বেতন কাঠামোর একটা বিশাল বড় হচ্ছে আমরা বৈষম্য আসলে দেখি, যার জন্য কয়েকদিন পরপরই আমরা দেখি শিক্ষকদের মাঠে নামতে হয় এবং এটি নিয়ে এক ধরনের তাদের আন্দোলনেও যেতে হয়। বেতন কাঠামো যদি নিয়ে বলেন, বেতন কাঠামো এটা হচ্ছে আদার ইস্যু। এটা এই বেতন কাঠামো নিয়ে আমরা সবসময় যেটি বলে এসেছি যে শিক্ষকদের জন্য আলাদা স্কেল করা উচিত, শিক্ষক নিয়োগের জন্য আলাদা কমিশন গঠন করা উচিত। এখন দেখুন, এখন পর্যন্ত যে বেতন স্কেল রয়েছে, এখানে ভালো কোনো স্টুডেন্ট, যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারা কিন্তু বিসিএস ক্যাডারেই বলি আর প্রাথমিকে বলি শিক্ষার্থী তার কিন্তু পছন্দের চাকরি না, সে অন্য কোথাও চাকরি পাচ্ছে না বলে এই চাকরিটাতে যাচ্ছে। সকলেই না, কিন্তু একটি বড় অংশ। সেই জায়গা থেকে যদি এটি অ্যাট্রাকটিভ করা হয় ক্যারিয়ার পাথটাকে, আপনি কলেজে দেখুন একজন কলেজের প্রভাষক হিসাবে যিনি জয়েন করছে বা প্রাথমিকে যে সহকারী শিক্ষক হিসেবে জয়েন করছে, তার ক্যারিয়ার পাথ কিন্তু নেই। শুধু বেতন তো দিলে হবে না, ক্যারিয়ার পাথও কিন্তু থাকতে হবে। সকলেই চায়, যেমন ইউনিভার্সিটিতে একজন লেকচারার হিসেবে জয়েন করছে, উনি কিন্তু প্রফেসর হয়ে যাচ্ছে 12 বছর পরে, বাট একজন প্রাথমিকে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করে, উনি কিন্তু হেড টিচার হতে পারছে না, সেই ক্যারিয়ার পাথটি নেই। তো এটি হচ্ছে আলাদা যে ক্যারিয়ার পাথটি দেখা দরকার। কিন্তু আমি যে জায়গায় আসছিলাম যে শিক্ষক উন্নয়নের জন্য যে প্রশিক্ষণ দরকার, সেই জায়গাটি প্রপারলি কাজ করা হয় নাই। এবং আমাদের দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে, এখন টোটাল যে আমাদের প্রাথমিকের, বিশেষ করে যদি বলি যে টোটাল যে স্টুডেন্ট, তার মাত্র 54% এখন আপনার প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, বাকিগুলো কিন্তু গভর্নমেন্ট প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে না। একটি বড় অংশ কিন্তু মাদ্রাসার দিকে চলে যাচ্ছে। যে আমি এখানে একটা শুধু কথা বলতে চাই আপনাকে, যেসব মানে একটু একটা যে শিক্ষা ব্যবস্থা আমরা যত বড় বাজেটই করি না কেন, বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেখানে ধরুন নানান ধরনের ব্যবস্থা রয়েছে। আপনি জানেন মাদ্রাসা রয়েছে, স্কুল, 25 ধরনের শিক্ষা ব্যবস্থা। তা এখন এই যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা, এটা যদি সার্বজনীন না করা যায় তাহলে কি আসলে বাজেট যত বড়ই হোক না কেন সেখানে আমরা সুফল পাবো কিনা? আমরা সার্বজনীন, যেটি আপনি খুব সুন্দর একটি কোশ্চেন তুলেন, সার্বজনীন আমরা হয়তো এখনকার যে প্রেক্ষাপট, অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি হয়তো করা সম্ভব হবে না বা কঠিন হবে। কিন্তু
আমাদের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তার মধ্যে একটি বড় অংশ রয়েছে যারা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের না, তারা কি কারিকুলাম পড়াচ্ছে বা কি হচ্ছে আমরা জানি না। সো আমাদের যদি এই কিন্তু এটা কি রাষ্ট্রের দায়িত্ব না যে অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। আমি সেই জায়গাতে আসছি, এই টেরিটরিতে এই দেশের বাচ্চাদেরকে কেউ যদি পড়াতে যায় তাহলে অবশ্যই ওখানে কি পড়ানো হচ্ছে রাষ্ট্র সেই কারিকুলাম নির্ধারণ করে দিবে, রাষ্ট্র আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিবে। মাদ্রাসাতে যেটি হচ্ছে, আপনি দেখুন আলিয়া মাদ্রাসা, তাদেরকে কিন্তু একটা সুন্দর সিস্টেমে আছে, তাদেরকে আপনার বাংলা ইংরেজি 6টি সাবজেক্ট তাদেরকে দেওয়া হয়েছে, তারা পড়ছে এবং আধুনিকীকরণ করা হচ্ছে যাতে মাদ্রাসা থেকে বের হয়েও একটি স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, এবং সেটি কিন্তু এখন হচ্ছে, তার সংখ্যা কম না। মাদ্রাসা থেকে বের হয়ে একটি স্টুডেন্ট যেন বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারে, তারা কিন্তু নিচ্ছে এবং বিসিএস ক্যাডারে তারা চান্স পাচ্ছে। দিস ইজ গুড সাইন। আমরা চাচ্ছি অন্য যেটা, বিশেষ করে আপনি ধরুন কওমি মাদ্রাসার যে স্টুডেন্ট তারা কিন্তু আমাদেরই সন্তান, তাদের পড়াশোনাটাকে আমাদের একটি সিস্টেমে নিয়ে আসতে হবে এবং তাদেরকে কারিকুলাম এবং তাদের ডেভেলপমেন্ট এবং ওই মাদ্রাসাগুলোতে কি পড়ানো হচ্ছে, বাচ্চাগুলোর ওখানে কিভাবে থাকছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের রাষ্ট্রকে এটাকে মনিটরিং বা পর্যবেক্ষণ যেটি বলি, এটাকে সুপারভিশন যেই জায়গাতেই আপনি যেই ল্যাঙ্গুয়েজে আনেন সেটাকে নিয়ে আসতে হবে এবং এই বাচ্চাগুলোকে জন্য বাজেট বরাদ্দ করতে হবে। কিন্তু আমাদের যে বাজেট, সেই বাজেটে দেখবেন যে কওমি মাদ্রাসার জন্য কোনো বরাদ্দ কিন্তু নেই। আমাদের এই বাজেটে দেখবেন যে 3টি জায়গা রয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আপনি বাজেট দেখবেন এই জায়গাতেও আসলে বলা যায় এক ধরনের বৈষম্য আছে। মানে আমি আরেকটা জিনিস বলছি, আপনি নিজেই বলেছেন যে 25 ধরনের শিক্ষা ব্যবস্থা, 25 ধরনের শিক্ষা ব্যবস্থা কি আমাদের এই যে পুরো জাতিকে কি 25টা শ্রেণীতে বিভক্ত করছে না? 25টা শ্রেণী আমরা তৈরি করছি না? আমরা সেই জায়গাটাতে এখন যদি আমরা বলি 25 ধরনের শিক্ষা ব্যবস্থা, 25টা শ্রেণীকে যদি আমরা একটি আনতে চাই, সেই জায়গা থেকে জি বলুন, আমরা যদি রাতারাতি সেটাকে চেঞ্জ করতে চাই সেটি কিন্তু আমাদের আরো একটি বড় কেওয়াস তৈরি করবে। বরঞ্চ 25টিকে কমিয়ে যদি আমরা 20টিকে আনতে পারি বা তারও কম আনতে পারি, কিন্তু তাদেরকে প্রতিটি বাচ্চার জন্য কমন কিছু সাবজেক্ট আমরা করে দিতে পারি, বিজ্ঞান মনস্ক আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারি। তারপরে যে হচ্ছে ইংলিশ মিডিয়ামে আপনি যেহেতু বলছিলেন যে আসলে শিক্ষা বা ব্যবস্থাপনার যে মূল যে জায়গাটি, যে আসলে কি পড়াশোনা আমরা করাবো, কারণ আমরা এক একবার এক এক রকম পদ্ধতি দেখেছি, সৃজনশীল দেখেছি, আমরা এর আগেই দেখেছি যে ক্লাস 5-এর বৃত্তি পর্যন্ত তুলে দেওয়া হয়েছিল, এখন আবার সেটি ফিরে এসছে। এই যে প্রতি বছর নানা রকম এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাটি যাচ্ছে, তাতে বাজেট যেটি হোক না কেন, তাহলে সামনে আপনি নিজেও যখন বলছিলেন কথা যে করোনা থেকে শুরু করে বেশ কিছু ঘটনার কারণে জেনারেশন অনেকটা বিশাল বড় একটা গ্যাপের মধ্যে পড়ে গেছে, সেখানে যখন 25টি ধারার হচ্ছে পড়াশোনা হয়, তাদেরকে আপনি সমন্বয় আসলে কিভাবে করবেন? আমরা উত্তরটি নিব, তবে এই মুহূর্তে আমরা যেতে চাই খুলনায়। আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন এর মধ্যে খুলনা থেকে। আমরা যেহেতু কিছুক্ষণ আগে সংবাদে বলছিলাম যে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে এবং 12টি ইউনিট সেখানে কাজ করছে, সেখানকার সর্বশেষ খবরাখবর আমরা একটু জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। রাজু মোস্তাফিজ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করে কথা বলতে হবে এবং সর্বশেষ খবর জানাবেন। এই মুহূর্তে হাসপাতালে যেহেতু রোগীরা ছিলেন এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে কিনা, এবং একই সাথে আগুন লাগার কোনো ধরনের প্রাথমিক ধারণা দিতে পেরেছে কিনা ফায়ার সার্ভিস। হ্যাঁ, তানিয়া আপনাকে ধন্যবাদ। আমি যেখানে দাঁড়িয়ে আছি খুলনা ময়লা প্রকল্প সিটি মেডিকেল কলেজের সামনে। সিটি মেডিকেল কলেজে আমি স্বজনদের সাথে কথা বলেছি, স্বজনরা জানিয়েছেন যে 8টা 10-এ স্বজনদেরকে তারা হাসপাতাল কর্তৃপক্ষ নিচে নামার কথা বলেন এবং স্বজনরা বলেন যে কেন, স্বজনদের জানানো হয়েছে যে নিচের তলায় আগুনের সংবাদ শোনা যাচ্ছে এবং অনেক ধোঁয়া দেখা যাচ্ছে। তো আমি আপনাকে জানাতে চাই যে সেই 8টা থেকে এই পর্যন্ত আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো এখন পর্যন্ত আগুন দেখতে পারি নাই। এবং ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করেছে এবং এখন পর্যন্ত কাজ করছে এবং খুলনা শহরের অন্যান্য প্রাইভেট ক্লিনিকে এখানে আতঙ্কের জন্যই যত রোগী আছে তার বেশিরভাগই রোগী খুলনা বিভিন্ন হাসপাতালে তারা ট্রান্সফার করে নিয়ে গেছেন এবং অনেক রোগী আমরা দেখেছি যে তারা স্বজনরা নেই, কিন্তু স্বেচ্ছাসেবক
যারা রয়েছেন তারা অন্য অ্যাম্বুলেন্স এনে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এবং খুলনা শহরের আইন শৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, তারপরে সেনাবাহিনী, সব শ্রেণীর মানুষ এবং সাথে যুক্ত রয়েছেন খুলনা শহরের স্বেচ্ছাসেবকের অনেক কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্মীরা সেই 9টা 8টার পরপর থেকেই তারা আগুন নিবানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন হসপিটালে রোগীদের পাঠানোর চেষ্টা করছেন। এবং আপনাকে একটা জিনিস জানাতে চাই যে সেটা হচ্ছে এখানে দুটি ভবন রয়েছে, একটি ভবন খুলনা মেডিকেল কলেজ হসপিটাল এবং এখানে লেখা আছে খুলনা সিটি মেডিকেল কলেজ। ওই কলেজের গিয়ে সিটি মেডিকেল হসপিটালের নিচে যে জেনারেটরের যে রুম, সেই জেনারেটরের শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে বলে ধারণা করা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা শুনছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি এবং আমরা এখানে অবস্থান করছি, জানানোর চেষ্টা করব। কিন্তু পুলিশ এবং অন্যান্য যে বাহিনী রয়েছে তারা নিঃশুল্কভাবে কাজ করার চেষ্টা করছেন, সাথে খুলনা স্বেচ্ছাসেবকগণ কাজ করার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রোগী স্বেচ্ছাসেবক যারা রয়েছে কর্মীরা, তারা রোগীদেরকে সরিয়ে এনে বিভিন্ন অ্যাম্বুলেন্সে করে খুলনা শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করছেন। তবে একটা জিনিস আপনাকে জানাতে চাই যে এখানে আসলে বড় ধরনের কোনো আগুনের ঘটনা ঘটেনি, তবে আতঙ্কের জন্যই যারা রোগী রয়েছে তার স্বজনরা নিচে নামিয়ে তারা অন্যথায় নেওয়ার চেষ্টা করছেন। তো আমার কাছে এই ছিল। রাজু, আমরা ফিরবো পরবর্তীতে নিশ্চয়ই। আগুন লাগার কারণ আপনি বলছিলেন যে জেনারেটর থেকে হচ্ছে শর্ট সার্কিট, সেটি ধারণা করছে প্রাথমিকভাবে। আমাদের সাথে স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশ্লেষক আছেন অধ্যাপক ডক্টর গোলাম রসুল, আমরা তার সাথে আসলে একটু যদি এই বিষয়ে কথা বলতে চাই। ডক্টর গোলাম রসুল, আমরা আবারও একটি হাসপাতালের আসলে অব্যবস্থাপনা দেখলাম। যদি আমাদের সহকর্মী যে বিষয়টি বলেছেন যে জেনারেটর থেকে এই শর্ট সার্কিট হয়েছে এবং তারপর আগুন লাগার ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু দায়ী যদি হয় শেষ পর্যন্ত হয়তো তদন্ত করে জানা যাবে। তারপরেও যদি এই ধারণাটাকে ধরে আমরা আলোচনা করি, সেটি হচ্ছে তাৎক্ষণিকভাবে এটি নিয়ন্ত্রণ আনার কথা তো আসলে হাসপাতাল কর্তৃপক্ষের, অর্থাৎ হাসপাতালে এই ব্যবস্থাপনাটি থাকবার কথা। তারপরে সেটা নিয়ন্ত্রণ না করতে পারলে সেটা হয়তো ফায়ার সার্ভিস পর্যন্ত যায়। আপনার কাছ থেকে যদি এই বিষয়টা মন্তব্য শুনি। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আমরা ঘটনাটা দেখলাম যে হাসপাতালে যে আগুন, এখন বাংলাদেশে কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা হচ্ছে। আমরা কদিন আগে যে আরেকটা প্রাইভেট হসপিটালের দেখলাম এতগুলো শিশু মারা গেল। যে আমাদের যে একদিকে সরকারি হাসপাতালের যে অত্যধিক প্রেশারের কারণে আমাদের প্রাইভেট মেডিকেল সার্ভিসটা ডেভেলপ করেছে, কিন্তু এই প্রাইভেট মেডিকেল সার্ভিসের যে কোয়ালিটি নিয়ে কিন্তু এখন জনমনে অনেক প্রশ্ন রয়ে গেছে এবং এটার কোয়ালিটি নিশ্চিত করা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে যে অনেক এরকম প্রাইভেট ক্লিনিক হসপিটাল আছে যাদের ইভেন নিয়মিত লাইসেন্স নাই, লাইসেন্স থাকলেও নবায়ন হচ্ছে না বা এটার কোয়ালিটিটা এনশিওর করা যাচ্ছে না। তো এটা আমাদের বাংলাদেশের যে পুরা হেলথ সিস্টেমের যে একটা দুর্বল দিকের একটা বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইভেট সেক্টরে যে একদিকে যত মানে হসপিটাল বা ক্লিনিক বাড়ছে, কিন্তু এর গুণগত মানটা বাড়ছে না এবং এটা নিশ্চিত করতে বোধহয় আমার মনে হয় সরকার অনেকটা ব্যর্থই হচ্ছে। এটা আমরা দীর্ঘদিন থেকে দেখছি বিভিন্ন হাসপাতালে কিন্তু সেই জায়গায় যখন আলদিন হাসপাতালের আমরা দেখি যে সর্বশেষ আজকে যেই তথ্যটি আসলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বা স্বাস্থ্য অধিদপ্তর যেটা জানিয়েছে যে আলদিন হাসপাতাল তার কার্যক্রম চালাতে পারবে না, সেটি সম্ভবত লাইসেন্স তাদের বাতিল করার সিদ্ধান্তের কথা আমরা জেনেছি গণমাধ্যমে। এবং একই সাথে সেখানে যে রোগীরা ছিল তাদেরকে অন্যান্য হাসপাতালে আসলে সরিয়ে নেওয়ার একটি কথা আসলে আমরা শুনেছি। কিন্তু এটা তো ঘটনা ঘটে যাওয়ার পর, এতগুলো শিশুর জীবন চলে যাওয়ার পরে আমরা এই ঘটনা এই জায়গায় আসলে আসছিলাম যে ঘটনাটা যদি না ঘটতো তাহলে হয়তো এই যে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে হাসপাতাল গড়ে উঠেছে এবং বিশেষ করে যেখানে আমরা জানি যে এই হাসপাতালটির বিশেষায়িত যে প্রসূতি মা এবং নবজাতক শিশুদের, যেটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং এখানে একটু কম খরচে এই চিকিৎসাটা নেওয়া যায় বলে অনেকেই আসলে সেখানে বা মধ্যবিত্ত যারা, নিম্ন মধ্যবিত্ত যারা, তারা আসলে সেই সেবাটি নিয়ে থাকেন। এখন শুধু তো আলদিন হাসপাতাল নয়, এরকম তো আরো অনেক হাসপাতাল আসলে শহরে আছে। সেখানে জি
জি, এখন আমাদের এই আপনি যেটা বলছিলেন, এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা দীর্ঘমেয়াদী সমস্যা। দীর্ঘমেয়াদী সমস্যা এটার দুইটি কারণে হয়েছে। এক, যে আমাদের যে পাবলিক সেক্টরের যে হসপিটালগুলো এটা ওভার ক্রাউডেড। ওখানে রোগীর যে চাপ, সেই চাপের এবং অব্যবস্থাপনার যে কারণে এই আমাদের প্রাইভেট সেক্টরটা গ্রো করছে। অবশ্যই প্রাইভেট সেক্টর গ্রো করবে, সেটা আমরা ওয়েলকাম জানাই, কিন্তু প্রাইভেট সেক্টরটার যে গুণগত মান রক্ষার জন্য যেই পরিমাণ সুপারভিশন, মনিটরিং বা নীতিগত বা টেকনিক্যাল জিনিসগুলো দরকার, সেটা আমরা করতে পারিনি। এবং যার ফলে আমরা দেখছি প্রাইভেট সেক্টরের প্রতি একটার পর একটা এরকম দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা যখন ঘটে তখন আমরা একটু কেয়ারফুল হই, আবার কয়েকদিন পরে আবার একই জিনিস হচ্ছে। তো এটা আমি মনে করছি যে আমাদের ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থার একটা ত্রুটি। এবং আমরা যেটা বলছিলাম, এই বছরের যে আমাদের স্বাস্থ্য যে বাজেট বা এই বছর যে বাজেট হলো এবং স্বাস্থ্য খাতে, এবং আমরা সেখানে যদি দেখি যে আমরা কিছুটা হ্যাপি যে আমাদের স্বাস্থ্য খাতের বাজেট এবার গত বছরের তুলনায় বা কয়েক বছর তুলনায় বেড়েছে। কিন্তু এই যে বেড়েছে, এটাও কিন্তু এখনো আমাদের জিডিপির মাত্র 1%। স্বাস্থ্য খাতের এই নানা রকম অব্যবস্থাপনা, নানা অভিযোগের ভিড়ে যখন বাজেটে আমরা দেখি এবার বরাদ্দটি বেড়েছে, আপনি এতে আসলে কোনো আশা দেখেন কিনা সামনের দিনগুলোতে এই পরিবর্তন আসলে হবে, নাকি প্রতিবারের মতো শুধু বাজেটই বাড়বে কিন্তু অব্যবস্থাপনা রয়েই যাবে? না, বাজেট তো বাজেট হচ্ছে সরকারের কমিটমেন্ট। তো বাজেট এবার গত বছরের তুলনায় প্রায় ডবল হয়েছে। তো এটা একটা বোঝা যাচ্ছে যে সরকারের কমিটমেন্ট বেড়েছে স্বাস্থ্য খাতে। এবং 51টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। রাইট। আরো অনেকগুলো স্বাস্থ্য খাতে আরো অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। এই সবগুলোই পজিটিভ দিক। এবং এই বাজেটে আমাদের বলা হয়েছে যে আগামী ওরা চাচ্ছে যে ক্রমান্বয়ে তারা জিডিপির 5% বাজেট ব্যয় করবে, যেটা WHO রিকমেন্ডেশন, যে জিডিপির 5% বাজেট শুড বি ইন দ্য হেলথ সেক্টর। তো আমাদের এই বাজেটে এবার বলছে যে ক্রমান্বয়ে ওরা 5% যাবে। তো এটাকে আমরা পজিটিভ দেখছি। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, এই যে বাংলাদেশে শুধু খালি বাজেট না, বাজেট ইমপ্লিমেন্টেশন একটা বড় ব্যাপার। বাজেট ইউটিলাইজেশন, আগের যে আমরা গত বছর যে 35,000 টাকার বাজেট ছিল, সেখানে 35,000 কোটি টাকার বাজেট ছিল, সেখানেও একটা বিরাট অংশ কিন্তু আনইউটিলাইজ হয়ে যাচ্ছে। এবং যেটা ইউটিলাইজ হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন স্টাডিতে, ইভেন ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডি এবং আমাদের অন্যান্য স্টাডিতে দেখা যাচ্ছে আমাদের যে ইউটিলাইজেশন কোয়ালিটিটা খুবই পোর। আমরা যে ইভেন স্বাস্থ্য খাতের যে আমরা বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আমরা ক্রয় করছি, এটার এখানে স্বচ্ছতার অভাব, এখানে অনেক রকমের অ্যাকাউন্টেবিলিটির অভাব, এখানে অনেক ঘাটতি আছে। এবং অনেক দেখা যাচ্ছে যে একদম স্পেসিফিক স্টাডি করে দেখাচ্ছে যে আমাদের এই স্বাস্থ্য খাতের যে বাজেটের 30% অতিরিক্ত ব্যয় হচ্ছে শুধু কেনাকাটার কারণে, যেটা হওয়া উচিত না, কমার। তো এরকম যে ইউটিলাইজেশনের একটা বিষয়, কাজে বাজেট অ্যালোকেশন বাড়ছে, আমরা হ্যাপি, কিন্তু এটা ইউটিলাইজেশন এবং ইমপ্লিমেন্টেশনটা যেন হয় ঠিক মতো। কাজে আরেকটা হচ্ছে যে এই সেক্টরের একটা গভর্নেন্স ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখলাম, আগুন বা অন্য কিছু, these are all parts of the governance issue. তো স্বাস্থ্য খাতের গভর্নেন্সটাকে আরো শক্তিশালী করতে হবে। এবং এই ব্যাপারে শুধু সরকার যে কমিটমেন্ট, যেটা আমরা এই বাজেটে দেখলাম, সরকার অনেকগুলো উদ্যোগের কথা বলছে, যেটা স্বাস্থ্য ব্যবস্থাকে, যেমন ইভেন গ্রামীণ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবাটাকে বাড়ানো, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানো, শক্তিশালী করা, এবং জেলা পর্যায়ের যে হাসপাতালগুলোকে মানে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরিত করা, এই সবগুলো কিন্তু। এই জায়গায় আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জেলা পর্যায়ে হোক বা গ্রাম পর্যায়ে আমরা হয়তো হাসপাতাল করে দিচ্ছি বা স্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি করছি, কিন্তু
প্রধান যে সমস্যাটি সেখানে থাকে সেটি হচ্ছে চিকিৎসক। ঢাকা রাজধানী ছেড়ে চিকিৎসকরা যেতে চান না, তখন তাদেরকে যেই পাঠানোর ক্ষেত্রে প্রধান কারণ তারা বলেন যে ধরনের সুযোগ সুবিধা হোক বা বেতন কাঠামো সেটি আসলে সেখানে তেমন পাওয়া যায় না বলে তারা আসলে যেতে চান না, যার জন্যই প্রতিবারই আমরা দেখি যে আমি একটু পাশাপাশি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে বাজেট, অবভিয়াসলি যে বাজেট তো আমাদের দরকার ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এই যে বাজেট বাড়ালাম কিন্তু স্বাস্থ্য খাতে স্কিলস, যেটাকে আমরা বলি স্কিলস ডেভেলপমেন্টের আসলে সুযোগটা কোথায়? এটার জন্য আলাদা কোনো বাজেট আসলে সেখানে আছে কিনা, এটা একটি বিষয়। 2 নম্বর হচ্ছে যে হাসপাতাল থেকে আরম্ভ করে যারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সাধারণ মানুষদেরকে, তাদের কিউসিটা কে আসলে কন্ট্রোল করবে? এই কিউসি কন্ট্রোল করার আসলে ওয়েটা কি? নতুবা তো আমরা তো আসলে এইভাবে মানে চিকিৎসা নিতে যে আগুনে পড়ব, কিংবা নবজাতক শিশু মারা যাবে, তো সেক্ষেত্রে কি হবে? এই আমাদের এই বর্তমান বাজেটে আমরা যেটা দেখছি, তারা কোয়ান্টিটির কথা বলছে যে আমরা কোয়ান্টিটি বাড়াচ্ছি, এই সুযোগ বাড়াচ্ছি, আমরা নতুন ডাক্তার হায়ার করছি, আমরা স্বাস্থ্যকর্মী হায়ার করছি, কিন্তু আপনি যেটা বললেন যে কোয়ালিটি কন্ট্রোলের যে বিষয়টা, যেটা আমাদের আসলে ঘাটতি, একটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, আর একটা হচ্ছে মোটিভেশনাল ইস্যু কিন্তু রয়ে গেছে। এই যে আমাদের হসপিটালগুলো যেটা আছে উপজেলা পর্যায়ে, প্রায় দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি পদ শূন্য থাকছে না, যারা থাকছে তারাও ঠিক মতো কাজ করছে না, এই ব্যাপারগুলো নিশ্চয়তা করা যাচ্ছে না। তারপর যেই জেলা পর্যায়ের যে স্পেশালাইজড যে হাসপাতালগুলোকে আমরা বলছি যে এগুলোতে স্পেশালাইজড ট্রিটমেন্ট দেওয়া হবে, কিন্তু সেটা কোয়ালিটিটাকে এনশিওর করবে, মানে ইটস এ ভেরি থিং। এবং আমরা এই বাজেটে কিন্তু এই কোয়ালিটির বিষয়টা আমার মনে হয় না আসে। আমি কেয়ারফুলি পড়ার চেষ্টা করেছি, কিন্তু আমি যা দেখছি যে ওনারা ভাবছে যে শুধু কোয়ান্টিটি বাড়াইলেই আমাদের হবে, কিন্তু কোয়ান্টিটির সাথে সাথে আমাদের যে কোয়ালিটিটা, বিশেষ করে আমরা যখন বলছি যে বিশেষ স্পেশালাইজড ট্রিটমেন্টগুলোকে আরো স্ট্রঙ্গার করতে হবে, সেই সেবাগুলো যেন আমাদের দেশে পায়, লোকজন যেন বিদেশে যেতে না হয়, সেই জন্য হলে যদি কোয়ালিটিটার বেশি এমফাসিস দিতে হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই যে আপনি যেটি বললেন যে বিদেশে যে যাচ্ছে মানুষ, বিশেষ করে যারা এফোর্ড করতে পারে, এটা তো একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট প্রতি বছর চলে যায় বাংলাদেশ থেকে। তো আমরা যদি বাজেটের কথা, আমরা যদি এই বিষয়টাও দেখি যে এই টাকাটাও যদি আমরা দেশে ধরে রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি যে প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলো কি আসলে ডেভেলপ করা সম্ভব না? মানে এটার জন্য ব্যক্তি মানে করতে পারে কিনা, মানে প্রাইভেটলি এটা একটা বিরাট অপরচুনিটি আমাদের বিভিন্ন, এখানে কোনো আসলে একজ্যাক্ট নাম্বার নাই। অনেক স্টাডি বলছে বছরে 8 থেকে 10 লাখ লোক বাইরে যাচ্ছে, কেউ বলছে এটা আমি যতটুকু অ্যামাউন্টটা জানি 10 থেকে 12 বিলিয়ন ডলার প্রতি বছরে যায়, মানে 10 থেকে 12 বিলিয়ন ডলার প্রতি বাইরে চলে যাচ্ছে প্রতি বছর। আমরা যদি ওই জায়গাটা আমরা দেশে ইনভেস্ট করতে পারতাম, আমরা যদি দেশের হসপিটালগুলোতে ইনভেস্ট করতে পারতাম এবং এখানে কোয়ালিটি ইমপ্রুভ করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সব লোক, অবশ্য সবাই যে যাবে না তা না, একটা বড় অংশ হয়তো থেকে যেত এখানে। কাজেই এই একটা অপরচুনিটি আমাদের, এটা আমরা লস্ট অপরচুনিটি বলবো যে আমরা এই সুযোগটা নিতে পারছি না। এবার কি আমরা সেই সুযোগটি নিতে পারি কিনা, আমাদের পরিকল্পনাটা আসলে কি হওয়া উচিত? আমার মনে হয় এই কথাটা মাথা রেখে, এবং এবারে বাজেটে এই কথাটা বলা হয়েছে যে এই যে আমাদের ধারাবাহিকভাবে লোকজন বিদেশ চলে যাচ্ছে, সেটাকে বন্ধ করার জন্য ওনারা চাচ্ছে যে আমাদের বিশেষায়িত যে সুযোগগুলোকে বাড়ানো এবং সেই সুযোগগুলোকে বাড়ানো। কিন্তু এখন যেটা একটু আগে আমার আরেক ভাই বললো যে এইটা আমরা ইন্টেনশনটা ইজ গুড, কিন্তু এটা যে কোয়ালিটিটা এনশিওর করা, সেটা আমরা কিভাবে করব? কারণ এই কোয়ালিটিটা এনশিওর করার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের স্বাস্থ্যের কিন্তু খালি হসপিটাল আর বিল্ডিং না, এটা আসলে মূল হচ্ছে চিকিৎসক, তার এক্ষেত্রে আলাদা কোনো মনিটরিং সেল করা, মানে নজরদারির যে বিষয়টি, সেটা কি আসলে সেই ক্ষেত্রে বোধহয় আরো সিরিয়াস মানে উদ্যোগ নেওয়া, আমার সেইটা আমি ঘাটতি দেখছি আমাদের এখানে। ইন্টেনশন গুড যে আমরা করব, কিন্তু এটার যে কোয়ালিটিটা ইনস্টল করা ইম্পর্টেন্ট, আমার মনে হয় এই বিষয়টি প্রপারলি চিন্তা করা হয়নি। ডাক্তারের পাশাপাশি যেটা হচ্ছে আমাদের যেটা একটা বড় সংকট, সেটা কিন্তু নার্স। হ্যাঁ, যেটা হচ্ছে যে পৃথিবীতে যেখানে দেখি না কেন, সারা বিশ্বে যেখানে উন্নত দেশগুলোতে কিন্তু নার্স একটা বিশাল ফ্যাক্টর।
মানে বিশেষ করে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যান কিংবা যুক্তরাজ্যে যান, সেখানে আপনি দেখবেন যে ডাক্তারের আগেও মানে 75% কাজটা কিন্তু নার্স করে আপনার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এই স্কিল নার্সটা এখন পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারলাম না। এইটা মানে আমাদের আসলে এটা আমাদের একটা বিরাট ব্যর্থতা। আমাদের দেখেন ডাক্তার একটা যে কোনো হসপিটালে গেলে কয়জন ডাক্তার কয়জন নার্স রেশিওটা উল্টা হওয়া উচিত ছিল। আমরা দেখি যে নার্সের চেয়ে ডাক্তার অনেক বেশি, যার ফলে আমাদের দেশের এই নার্সিং বিষয়টাকে বোধহয় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের মেডিকেল কলেজ কতগুলো, নার্সিং কলেজ কতগুলো আপনি দেখেন। তারপর হচ্ছে যে নার্সিং এর কোয়ালিটি, আমাদের তো নার্সিং যে এখনো যে নার্সিং শিক্ষাটাকে ব্যাচেলর একটা ডিগ্রি, এটাকে আরো যে অ্যাডভান্স করা যায় সেটাও করা হচ্ছে না। 2 নাম্বার, এটা আমাদের সামাজিকভাবে বোধহয় আমরা এখনো এই সেবাটাকে যথেষ্ট গুরুত্ব দেই না। আমরা যে গুরুত্ব দেয় না, সেবা তো দূরের কথা, পেশাটাকেও গুরুত্ব দেয় না। এটা বোধহয় একটা কারণ। আমাদের যারা নার্সিং এ যারা যায় তারা কিন্তু ভালো স্টুডেন্টে যেতে চায় না। নার্সিং এ যারা যায় তারা মানে এটার একটা দিন, কারণ এই নার্সিংটাকে আমরা এখনো রেসপেক্টফুলি দেখছি না। আমরা অনেকটা সে যেমন ডাক্তারের একটা নার্স কখনো আমরা সমতুল্য মনে করি না, কিন্তু আসলে দুইজনে কিন্তু সমান হইতে পারে। যার ফলে আমাদের এটা একটা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটা একটা বড় ঘাটতি রয়ে গেছে। আমাদের যে নার্সের সংখ্যা কম, 2 নার্সের যে সংখ্যা সেটা কোয়ালিটিটা ভালো হচ্ছে না। এটা যে একটা রিয়েলি স্পেশালাইজ সার্ভিস হতে পারে, এটা নিয়ে মাস্টার্স পিএইচডি হতে পারে, সেই চিন্তাটা কিন্তু আমাদের এখানে করা হয়নি। সেই পড়াশোনার বিষয়টি আপনি নিয়ে আসছেন যে এই পেশাটাকেও আসলে আরো রিচ করার জন্য যদি পড়াশোনার জায়গাটি আরো গবেষণা থেকে শুরু করে সেটা যদি করা যেত, তাহলে হয়তো বা আমরা যেমন আমাদের একজন অতিথি বলছিলেন যে ডাক্তারের আগে আসলে 70% কাজ আসলে নার্সরাই আসলে রোগীকে সেই সেবাটা দিয়ে থাকেন। আমরা বাইরের দেশের উদাহরণ দিয়ে আসলে কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান, যেহেতু তিনি শিক্ষা নিয়েও কাজ করেন। এই জায়গায় অর্থাৎ কোয়ালিটি এনশিওর করার আগে আমাদের তার মানে হচ্ছে যে বিষয়ে দক্ষ তাকে সেই বিষয়ে শিক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করা, তাকে সেই সুযোগটা তৈরি করে দেওয়া। আপনার দৃষ্টিতে তাহলে কি মনে হয় যে সামনে আমরা এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে এত বেশি শিক্ষা ব্যবস্থাপনা আছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের, সেখান থেকে দিন শেষে তো আসলে আপনি একটা কথা মাঝখানে বলেছেন যে এখন আর কেউ শিক্ষক হতে চায় না। এখন আসলে সেভাবে আগে যেরকম শিক্ষা পেশাটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে রাখা হতো তালিকায় যে একজন মানুষ সেই শিক্ষক হবে, সেই জায়গায় আসলে রাখছে না। এই যে পিছিয়ে পড়ার যে অংশটা বা অনাগ্রহের যে জায়গাটা, সেটি আসলে আমরা কিভাবে সামনের দিনে দূর করব? তানিয়া, থ্যাংক ইউ। যে জায়গা থেকে আমি বলছিলাম ওই জায়গা থেকে যদি বলি, সেই জায়গা থেকে আসার পরে আমার পরের আলোচনাটা খুব সংক্ষেপে শেষ করব। সেটি প্রথমে হচ্ছে যে আমাদের এডুকেশনের ক্ষেত্রে একটি ন্যাশনাল গোল যেটা, সেটা কিন্তু আমাদের নেই যে আমরা কি অর্জন করতে। 25 ধরনের যে শিক্ষা ব্যবস্থা আমি বললাম, সেই 25 ধরনের শিক্ষা ব্যবস্থাকে আমরা কি একটি আমব্রেলার আন্ডারে নিয়ে আসতে পারি? এটার জন্য আমাদের গভর্নমেন্টের প্রথমে একটি প্ল্যান নিতে হবে। আপনি জাতীয় শিক্ষানীতি 2010-এ সেখানে কিন্তু 6টি সাবজেক্টের কথা বলা হয়েছিল যে বাংলা মিডিয়ামে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, ইংলিশে পড়ুক, তাকে 6টা সাবজেক্ট তাকে বাধ্যতামূলক পড়তে হবে। তা আমাদের এখন কওমি মাদ্রাসার সংখ্যা হঠাৎ করে কোভিডের পরে বেড়ে গিয়েছে এবং স্টুডেন্টরা সেদিকেই যাচ্ছে, ফ্যামিলিগুলো সেদিকেই যাচ্ছে। এটা রাজনৈতিক, সোশিও পলিটিক, ইকোনমিক ইস্যু, অনেক ফ্যাক্টর এখানে জড়িত। সেই জায়গায় আমাদেরকে ঠিক করতে হবে যে 25 হোক বা 20 হোক, যেটা হোক, আমাদের ন্যাশনাল গোল হচ্ছে একটি ঠিক করতে হবে। সেই ন্যাশনাল গোল আমরা অ্যাচিভ যদি করতে চাই, তাহলে আমার কি কি সাবজেক্ট লাগবে, প্রতিটা শিক্ষা ব্যবস্থায় সেই সাবজেক্টগুলো ইনক্লুড করতে হবে, বাধ্যতামূলক করতে হবে এবং সেগুলো পড়াতে হবে। অ্যাসেসমেন্ট সেটা ন্যাশনালি হতে হবে, সেন্ট্রালাইজ একটা অ্যাসেসমেন্ট হবে এবং সেগুলোকে মনিটর করতে হবে। এটি 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে ন্যাশনাল গোল যখন আপনি সেট করবেন, তখন কিন্তু বাই ডিফল্ট একটি জিনিস চলে আসবে, সেটি হচ্ছে আমার মাস্টার্স পাস কি আমি সবাইকে করাবো, নাকি আমি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের দিকে নিয়ে যাব। যখন টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের দিকে নিয়ে যাবো, কেননা আমার সবাইকে তো এমএ পাস করানোর দরকার নেই, সবাইকে আমার পিএইচডি করানোর দরকার নেই। যেই ছেলেটি যে লেভেলে দরকার, ক্লাস 8-এ যে আমাদের পরীক্ষার কথা বলা হচ্ছিল প্রাইমারি, সেটি 8 পাস করার পরে একটি গ্রুপ কিন্তু চলে যাবে সে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনে। তেমনি এসএসসি পাস বা এইচএসসি পাস করার পরে একটি গ্রুপ কিন্তু চলে যাবে আপনারা হায়ার টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ইনক্লুডিং নার্সিং সিস্টেমে।
নার্সিংও তখন কিন্তু একটি পার্ট হয়ে যাবে। তাহলে আপনি দেখবেন আমাদের হেলথে বলি, আমাদের জব প্লেসমেন্ট বলি, আমাদের জবের যে মার্কেটের সাথে অ্যালাইন করে যে জব মার্কেট তৈরি করা কারিকুলাম সবগুলো হবে। সেটার জন্য প্রথমে আমাদের গভর্নমেন্টকে, নতুন একটি গভর্নমেন্ট এসেছে, এই বাজেট তারা তড়িঘড়ি করে দিয়েছে। এই বাজেটে তারা যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে নির্বাচনী ইশতেহারে, এবং যেগুলোকে জনবান্ধব বলবো না, আমি বলবো যে জনগণের খুব সহজে মন জয় করা যায় সেই রকম কিছু কথা রয়েছে। যেমন আমি বলি যে স্কুলগুলোতে ফ্রি ওয়াইফাই এক্সপানশনের কথা বলা হয়েছে, স্মার্ট ক্লাসরুমের কথা বলা হয়েছে, ওয়ান টিচার ওয়ান টেব ইনিশিয়েটিভ বলা হয়েছে, বাচ্চাদেরকে ফ্রি স্কুল ড্রেসের কথা বা ইউনিফর্মের কথা বলা হয়েছে, ফ্রি স্কুল ব্যাগ বলা হয়েছে, এই ধরনের জিনিসগুলো এসেছে। কিন্তু আমাদেরকে বিয়ন্ড এটার বাইরে যে চিন্তা করতে হবে ফর কোয়ালিটি এডুকেশন। আমাদের এই সময় কিন্তু একটি জিনিস কাজ করা খুব জরুরি, সোশ্যাল ইমোশনাল যে ইস্যুটি। আপনি দেখবেন যে ক্লাসরুমে বাচ্চারা সহিংস আচরণ করছে। আপনি আমাদের দুটো বিখ্যাত কলেজ রয়েছে, আমি নাম বলছি না, তারা কিছু ঘটনা না হলে দেখি আমরা মারামারি লেগে রাস্তা বন্ধ হয়ে যায়। কেন করছে? এটার জন্য কলেজগুলো তো দায়ী না। আমাদের বাচ্চাদের যে মনোজগতের যে সমস্যা, আমাদের সেই জায়গাগুলোতে নিয়ে কাজ করা দরকার। এগুলো হচ্ছে কোয়ালিটি এডুকেশনের জন্য দরকার। আমি একটা বিষয় শুধু একটু বলতে চাই, যেমন বিশেষ করে বাচ্চাদের নিয়ে যেসব শিক্ষকরা কাজ করেন, এটা সারা বিশ্বে একটি মানে প্র্যাকটিস, সেটা হচ্ছে যে তাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চারিত্রিক যোগ্যতা। তো এই জায়গাটা আমরা দেখেছি যে বাচ্চারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু নির্যাতিত হয়, শারীরিকভাবে লাঞ্ছিত হয়, এবং এই যে মানে ইভেন আপনি জানেন যে বিভিন্ন ধরনের অনেক বাজে বাজে ঘটনাও ঘটে। তো আমরা এই শিক্ষকদের চারিত্রিক যোগ্যতাটা বাংলাদেশে, বিশেষ করে যারা বাচ্চাদের সাথে কাজ করবে স্কুল লেভেলে, প্রাইমারি স্কুল লেভেলে, সেই জায়গাটাতে আমরা কিভাবে তাদেরকে আমরা আসলে করে তুলব, এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি দেখুন, আমি এর সাথে একটু আগে যাই। কিছুদিন আগে তানিয়া যেটি বলছিল যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি, আমরা কি সৃজনশীল শিক্ষা পদ্ধতি, যে শিক্ষক ক্লাসরুমে পড়াচ্ছে উনি কি সৃজনশীল শিক্ষা পদ্ধতি পড়ে এসেছে? অবভিয়াসলি না। তাহলে আমরা কিভাবে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা সৃজনশীল পদ্ধতির জন্য কি শিক্ষককে প্রশিক্ষণ দিতে পেরেছিলাম? সব শিক্ষককে আমরা পারি না, এবং সেটার ইভালুয়েশন হয় না। এমনি ভাবে আপনি যেই শিক্ষক, যিনি শিক্ষক পেশে আসবে, যেই লেভেলের বাচ্চাদেরকে, আপনি প্রাইমারিতে আপনি দেখছেন যে ছোট বাচ্চা, সেকেন্ডারিতে যাবো, এটা আরো ভয়ঙ্কর জায়গা। এটা বয়স সন্ধিকালীন একটা সময়, পিউবার্টি এরিয়া। এটা হচ্ছে ছেলেমেয়ের সেই সময় হরমোন চেঞ্জ হয়, বাচ্চারা খুব ইমোশনাল হয়ে যায়, এবং এই সময়টা মেন ডিরেল হওয়ার জায়গা থাকে। তা আমাদের শিক্ষকদেরকে, সেটা প্রাইভেট স্কুল হোক, মাদ্রাসা হোক, আর সরকারি হোক, বেসরকারি হোক, আমাদেরকে এটি গভর্নমেন্টের মনিটরিং এর আন্ডারে নিয়ে আসা দরকার। এবং যে শিক্ষক হবে সেই শিক্ষকগুলো অবশ্যই প্রশিক্ষণ পেতে হবে। সে এনজিওর মাধ্যমেই পড়াক আর যেখানে যাক। এটা আমি আরেকটা জায়গায় একটু টাচ করতে চাই। আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন, সেই জায়গাটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটা বিশাল অংশ মাদ্রাসায় পড়াশোনা করছে, এবং সেখানে জানেন যে মাদ্রাসায় কিন্তু আবাসিক ব্যবস্থা রয়েছে। এখন বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আপনি আবাসিক, তার মানে যে কারণে কিন্তু তাদের আসলে চাইল্ডহুড থাকে না, এবং এই যে চাইল্ডহুড তাদের হয় না, এবং একটি মাদ্রাসার মতো একটি জায়গাতে বাংলাদেশের মানে ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে, এবং তাদেরকে আপনি রাত দিন রাখছেন, সেই জায়গাতে আসলে কোনো নীতিমালা প্রয়োজন আছে কিনা? আমি ওই জায়গাতে কিন্তু প্রথমে বলেছিলাম, আপনি কিন্তু আলিয়া মাদ্রাসাতে সেভাবে কিন্তু নেই, আপনার আবাসন নেই। আবাসন থাকলেও যেমন আমাদের যেমন কলেজগুলোতে যেমন হোস্টেল সিস্টেম আছে, আলিয়া মাদ্রাসাতেও কিছু মাদ্রাসায় হোস্টেল সিস্টেম আছে। কিন্তু যে কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসার আবাসন সিস্টেম গুলো ফুললি ডিফারেন্ট। সেখানে দেখবেন যে ওই যেই জায়গায় সে টুলের উপরে বসে পড়ছে, মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে, কিছুক্ষণ পর টুলটা সরিয়ে ওখানে বিছনা বিছিয়ে ঘুমাচ্ছে সে। আবার শুক্রবার যখন আসছে, সে তার যায় না বিছানাটা যে উপরে ছাদে বা কোথাও রেখে ওখানে আবার আমরা যে নামাজ পড়ছি। অর্থাৎ ব্যবস্থাপনার ভিতরে আসলে যদি পরিবর্তনটি আনা যায়, তাহলে বাজেটটি যে উদ্দেশ্যে আসলে দেওয়া হয়েছে সেটি নিশ্চয়ই সুব্যবস্থাপনার মধ্য দিয়ে যাবে। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাফিজুর রহমান, এবং একই সাথে ধন্যবাদ ডক্টর গোলাম রসুল। আপনাকেও নিশ্চয়ই আগামীতে আবারও আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবার সুযোগ হবে আমাদের। আমরা শেষের দিকে আলোচনায় এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে কথা না বললেই নয়, কারণ আমরা কিছুক্ষণ আগে উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলাম, এবং আমরা জানি যে বাংলাদেশ সময় রাত
1টায় প্রথম খেলা শুরু হবে, সেটা মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। যুক্ত হয়েছেন আমাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলবার জন্য ফয়সাল তিতুমির, ক্রীড়া সাংবাদিক। অনেক ধন্যবাদ ফয়সাল তিতুমির, যুক্ত হয়েছেন আমাদের সাথে। উদ্বোধনী অনুষ্ঠান নিশ্চয়ই দেখেছেন, এর মধ্যে কেমন হলো জানার পাশাপাশি প্রথম খেলা যেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আপনার দৃষ্টিতে কে এবার ভালো করবে? উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আসলে সবসময় একটা বাড়তি আকাঙ্ক্ষা, প্রত্যাশা কাজ করে, কারণ প্রত্যেক বছর একটা চ্যালেঞ্জ থাকে। বিশেষ করে কাতার যে স্ট্যান্ডার্ড সেট করেছে 4 বছর আগে উদ্বোধনী অনুষ্ঠানে, সো এইবারের এক্সপেকটেশনটা অনেক হাই। 3টা দেশ মিলে হচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই কারণেই উদ্বোধনী অনুষ্ঠানটাকেও আসলে ভাগ করে ফেলা হয়েছে, 3টা দেশে একটু একটু করে হবে। ফলে আজকের উদ্বোধনী অনুষ্ঠান সত্যিকার অর্থে বলি একমাত্র শাকিরার পারফরমেন্স ছাড়া বাকি কোনো কিছু আসলে খুব একটা মন ভরেনি আমাদের, কারণ তার প্রতি আসলে আমাদের সবার হচ্ছে বা ভালোবাসা কাজ করে, তাই। ইয়েস, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি অনেকদিন পর বিশ্বকাপে আসলে ফিরলেন। 2010 সালের তার সেই ওয়াকা ওয়াকা গান এখনো কিন্তু সেটাকেই আসলে মানুষ মনে রেখেছে। তো এবারও তিনি থিম সং করেছেন, তার পারফরমেন্সটুকু ছিল। এছাড়া আসলে খুব বেশি চমক উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকো অন্তত দিতে পারেন, এখনো কানাডা পর্ব বাকি, ইউএসএ পর্ব বাকি। খেলায় যদি ফিরি, আসলে শেষ পর্যন্ত তো আকর্ষণের জায়গা সেটাই, বিশেষ করে ওপেনিং ম্যাচ যেটা, এটা খুবই নস্টালজিক একটা ম্যাচ। 2010 সালে ওই দুটো দল মিলে বিশ্বকাপ শুরু করেছিল, সেবার দক্ষিণ আফ্রিকা আয়োজক ছিল, এবার মেক্সিকো আয়োজক, এবং দক্ষিণ আফ্রিকা এখানে খেলতে এসেছে, এবং দুটো দলেরই অসাধারণ ফুটবল সমর্থক, ফ্যান, সাপোর্টার আছে। এখন আপনি যদি বলেন কে ভালো করবে এই মাঝে তো আপনার কাছে জেনে নি আপনি কোন দলকে সাপোর্ট করছেন? ওকে, ইফ দ্যাট ইজ অ্যালাউড, তাহলে আমি বলবো যে আমার দল এখন বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। সো আমার কাছে তো মনে হয় যে আমার দল আবারও বিশ্বকাপ ফাইনাল খেলবে। আমাদের আরেকজন অতিথি কিন্তু জার্মানির সাপোর্টার। ও, জার্মানি, যারা গত 8 বছর ধরে প্রথম পর্ব পার হতে পারেনি। না, আমরা খুব ভালো খেলি, আমরা শৈল্পিকভাবে খেলি, আমরা ফাউল করি না খেলাতে। তো সুতরাং সেই হিসাবে আপনি বলতেই পারেন যে ফাউল ছাড়া যদি কোনো একটা দল থাকে যারা ফাউল করে খেলে না, সেটা হচ্ছে জার্মানি। না, ঠিক আছে, এবারও তাহলে ফাউল ছাড়া খেলেন এবং প্রথম রাউন্ড থেকে যেন বিদায় না হন, অন্তত সেই চেষ্টাটা বা শুভকামনা। আমরা ভালো খেলতে চাই। যদিও দেখেন, আপনার এই কথাটা আমার মনে হয় একটা ভালো, এখানে কিন্তু এবার ডিবেটও আছে ওয়ার্ল্ড কাপে, সেটা হচ্ছে ইউরোপ এবং লাতিন দুটো ফুটবলের আসলে সাধারণত বিশ্বকাপ তারাই ঘুরে ফিরে যেতে, যেটা এখন ইউরোপ ডমিনেট করছিল, কিন্তু আর্জেন্টিনা সেই ডমিনেশনে ভাগ বসিয়েছে গত বিশ্বকাপে, এবং এবারেও মনে করা হচ্ছে যে লাতিনের দিকেই পাল্লাটা ভারী। যদিও স্পেন, জার্মানি, ইংল্যান্ড তারা তো থাকবে ফেভারিটের তালিকায়, স্টিল এবারে যেহেতু খেলাটা আমেরিকায় হচ্ছে, ফলে আর্জেন্টিনা বা ব্রাজিল ইভেন বা অন্য যে কোনো লাতিনের দল হতে পারে, কলম্বিয়া, উরুগুয়ে, তারাও কিন্তু একটা চমক দেখাতে পারে এবারের বিশ্বকাপে। না, বিশ্বকাপ এদিকে চলে আসবে, ইউরোপের দিকে চলে আসবে, কারণ কখনো সবসময় দেখবেন যে আপনি যেদিকে হয় তার অপোজিটে চলে আসে। তো লাস্ট টাইম 1994 ইউএসএ হয়েছিল ব্রাজিল চ্যাম্পিয়ন, তারও আগে 86 মাঝে মাঝে তো ব্যতিক্রম তো আর উদাহরণ হয় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। অলরাইট, বাট ইয়েস, ইউরোপের আসলে এবারের ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট। আপনি যদি বলেন যে বিশ্ব ফুটবল ঘিরে তো যে কোনো স্পোর্ট ঘিরে একটা বাজির একটা দর কষাকষি থাকে, এবং সেটাতে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট বাজি বা আমি বলি যে সমর্থন সবকিছু মিলে স্পেন আসলে এবারে মনে করা হচ্ছে হট ফেভারিট। অনেকটা 2010-এর সেই বিশ্বকাপ যে দলটার একটা ভাইব বর্তমানে স্পেন দলে আছে। আর্জেন্টিনার কাছে কিন্তু জার্মানি কিন্তু জিতেছিল। হ্যাঁ, জার্মানি তো আপনি, হ্যাঁ মানে জার্মানি তো আপনি ভালো, খুবই ভালো খেলে, মাঝে মাঝে একটু। না, আমি যেহেতু আমাদের আরেকজন অতিথি জার্মানি সাপোর্ট, আপনি জার্মানি এবং সে আর্জেন্টিনার, এই জন্য বললাম। না না, ঠিক আছে। এইবারের খেলাটা আপনি বললেন যে শাকিরার পারফরমেন্স ছাড়া আপনার এবার উদ্বোধনটা খুব বেশি একটা ভালো লাগে নেই। তো এখানে আমি একটু, যেহেতু আমি এই অনুষ্ঠানের কারণে আমি আসলে সেভাবে দেখতে পারিনি, তো এই যে সকারের দেশে ফুটবল, মানে আমরা ফুটবল, ওরা বলে সকার, এবং আমেরিকা তো এটা জনপ্রিয় না আসলে ফুটবলটা সেইভাবে। তো আমেরিকার এই আয়োজনটা নিয়ে আপনি যদি বলেন যে আমেরিকা আসলে কেন এটা আয়োজন করতে গেল এবার, কেন এটা মেক্সিকোর থাকলে আমার মনে হয় যে এটা অনেক বেটার করতো তারা। ট্রু, বাট এখন আপনি তো খুব ভালো করে আমার চেয়ে হয়তো আরো ভালো জানবেন, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপটা এটা আসলে একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা, তারা সেটাই চেয়েছে। তিনি পিস প্রাইজ পেয়েছেন ফিফাকে দিয়ে, বিশ্বকাপ আয়োজন করছেন এবং এটা সৌজন্য, এবং তিনি তার সমস্ত রকম পলিটিক্যাল এজেন্ডা এই ওয়ার্ল্ড কাপে বাস্তবায়নের চেষ্টা করছেন। আমরা দেখেছি যে ভিসার কড়াকড়ির ক্ষেত্রে এটা কিভাবে হ্যাম্পার করছে ওয়ার্ল্ড কাপে, এবং ফিফা যে ফেয়ার প্লের কথা বলে এই বিশ্বকাপে আসলে সেটা আর ফেয়ার থাকছে না। স্পেশালি আপনি যদি, আমি একটা দলের কথাই যদি বলি, ইরান,
তাদের সঙ্গে যা করা হচ্ছে এটা আসলে কোনো হ্যাঁ, ইরানকে তো ইয়া দিচ্ছে না, ভিসাই দেয়নি, ভিসাই ইরানের দেয়নি। ভিসা বাতিল করেছে। ইরানের কোনো সমর্থকের ভিসা নেই এবং যারা যারা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আছে তাদের প্রত্যেকের সঙ্গে আসলে এই প্রবলেমটা ফেস। ইভেন অনেকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো যায়, একজন বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল আম্পায়ার রেফারি তিনি, তাকে বিমানবন্দরে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, উল্টো তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি, যেগুলো মানে এগুলো খুবই আনফরচুনেট ইভেন্ট। এবং এটা পুরো বিশ্বকাপটা জুড়েই মনে হয় আমরা এই ধরনের ঘটনাগুলো দেখবো, যেটা যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা আরো ঘটবে বলে আমার মনে হয়। বাট ওভারঅল শেষ পর্যন্ত আসলে মানুষের নজর ওই খেলাতেই চলে আসে, এবং আজকে রাতে আর কিছুক্ষণের মধ্যে যখন খেলাটা শুরু হয়ে যাবে তখন আসলে আম জনতার নজর ওই খেলার মাঠেই থাকবে। হ্যাঁ, তখন আসলে এই ঘটনাগুলো কিছুটা হলেও আমরা আসলে দূরে সরিয়ে রাখবো। যেহেতু খেলার কথাই বলছিলেন, আমরা জানি যে অস্ট্রেলিয়ার সাথে হচ্ছে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেয়েছে, One day সিরিজ তারা জিতেছে। এটি একটি নিশ্চয়ই অন্যরকম, কারণ বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো নিজের দেশে, এই রেকর্ড তো আসলে আমাদের খুব একটা তেমন গর্ব করে বলার মতো জায়গাটা অনেক কম, সেখানে আবার অস্ট্রেলিয়া। প্রথমত হচ্ছে অস্ট্রেলিয়াকে আমরা 21 বছর পর একটা ম্যাচ হারাইলাম ওয়ানডেতে, এবং 2 দিনের মধ্যে আরেকটা ম্যাচ হারাই আমরা সিরিজও জিতে নিলাম, যেটা আসলে আপনি ধরেন 5 বছর আগে বললে হয়তো এটা চিন্তা করাটা একটু কঠিন হতো। বাট বাংলাদেশ গত কয়েক বছরে ওয়ানডে ফরম্যাটে দারুণ ভাবে কামব্যাক করেছে। ঘরের মাঠে এটা কিন্তু টানা 5 নম্বর সিরিজ জয়, এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সামনে টেস্ট সিরিজ আছে, বাংলাদেশ সেখানেই খেলতে যাবে। এবং অস্ট্রেলিয়া সাধারণত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, বাংলাদেশকেও ডাকে না, তারাও বাংলাদেশে খেলতে আসে, নানান অজুহাতে ট্যুর বাতিল করে। বা এবারও দেখেন তাদের কি প্লেয়ার অনেকেই আসেননি। তো এই জিনিসগুলো থেকে এবার অস্ট্রেলিয়া একটা টনক নড়বে বলে আমার ধারণা। বাংলাদেশ ঘরের মাটিতে তাদের প্রতিপত্তি বা প্রভাব বেশ ভালোভাবে প্রমাণ করতে পেরেছে, কিন্তু সেটি যেন এই প্রভাবটি আসলে বাইরের দেশের মাটিতে যেন বাংলাদেশ করতে পারে, আমরা সেই প্রত্যাশাতে থাকি। আমরা আসলে তারপরেও সেই প্রত্যাশাতে থাকবো, এই আশা আসলে আমরা ছাড়তে চাই না। অনেক ধন্যবাদ ফয়সাল তিতুমির, কথা হবে আবারও নিশ্চয়ই খেলার কোনো বিষয় নিয়ে, আজকে সময় দিয়েছেন। এবং একসাথে ধন্যবাদ জুবাইর বাবু আপনাকেও, নিশ্চয়ই আবারও আগামীতে রাজনৈতিক এবং অনেক বিষয় নিয়ে হয়তো কথা হবে আপনার সাথে। ধন্যবাদ আজকে সময় দিয়েছেন। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।